আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 9 জানুয়ারি 2026 সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ থেকে, বাংলাদেশ বিষয়াবলী অংশ থেকে প্রায় 300টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তুলে ধরবো এবং এই 300টি গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রতিটি খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের চাকরি পরীক্ষায় এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। আর বন্ধুরা, শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার এবং এই ভিডিওতে একটি লাইক দেওয়ার। তাহলে চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি হলো, পাহাড়পুরের সম্পুর মহাবিহার বাংলা কোন শাসন আমলের স্থাপত্যকৃতির নিদর্শন? উত্তর হচ্ছে পাল শাসন আমলের। আমরা একটু ব্যাখ্যা পড়ব। বাংলা জেলার পাহাড়পুরে অবস্থিত পাহাড়পুর মহাবিহার প্রাচীন বাংলা পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল কর্তৃক আনুমানিক 781 থেকে 821 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এটি ছিল তৎকালীন বৌদ্ধ ধর্মচর্চার একটি বিখ্যাত কেন্দ্র এবং এটি 1985 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু 1 নম্বর প্রশ্নটি যে পাহাড়পুরের সম্পুর বিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? উত্তর হচ্ছে পাল শাসনামলের। কিন্তু এই প্রশ্নের সাথে রিলেটেড আরও কিছু ইনফরমেশন আছে, সেখানে এই ব্যাখ্যাতে লিখে দেওয়া হয়েছে। এই রিলেটেড ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রতি বছর অনেক প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। যেমন এখানে আপনার প্রশ্ন হতে পারে যে এই পাহাড়পুর সম্পুর বিহারকে কত সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা দেয়? উত্তর হবে 1985 সালে। তারপর প্রশ্ন আসতে পারে এই সম্পুর মহাবিহারকে কোন সংস্থা বিশ্ব ঐতিহ্যের স্থানের মর্যাদা দেয়? উত্তর হচ্ছে ইউনেস্কো। তারপর হতে পারে এটি কোন রাজার আমলে স্থাপিত হয়েছে? উত্তর হচ্ছে দ্বিতীয় ধর্মপাল। তারপর এভাবে কিন্তু এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসতে পারে। এছাড়াও আসতে পারে যে পাহাড়পুর সম্পুর বিহার বা পাহাড়পুর, অথবা আসতে পারে যে সম্পুর বিহার মহাবিহার কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুরে। হ্যাঁ, তো এভাবে এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন, প্রায় 5-6টি প্রশ্ন এই 1-2 লাইন থেকে কিন্তু আসে। তাই এটা আপনারা ভালোভাবে পড়বেন। তারপর দ্বিতীয় নাম্বার প্রশ্নে, বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? উত্তর হচ্ছে কৃষি খাত। আইন সালিসি কেন্দ্র কী ধরনের সংস্থা? উত্তর মানবাধিকার সংস্থা। 4 নম্বর প্রশ্ন, বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। তারপর 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? উত্তর হচ্ছে বরিশাল বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? উত্তর হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত। 7 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বাংলাদেশ সরকারের কোন উৎস থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে? উত্তর হচ্ছে মূল্য সংযোজন কর বা ব্যাট থেকে। তারপর মারমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম সাংগ্রাই। এখানে একটু ব্যাখ্যাটা পড়ে নিতে হবে। এখানে বলা হয়েছে সাংগ্রাই মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক ও ধর্মীয় উৎসব। এটি বাংলা নববর্ষ উপলক্ষে এপ্রিলের মাঝামাঝি সময় উদযাপিত হয়। বিজু হলো চাকমাদের ধর্মীয় উৎসবের নাম। তারপর এটা হচ্ছে বৈশু, এটা বাইশু না, এটা হচ্ছে বৈশু ত্রিপুরাদের ধর্মীয় উৎসব, সাংগ্রাই মারমাদের। তো এই যে তিনটা বিজু, বৈশু এবং হচ্ছে সাংগ্রাই, এই তিনটাকে অর্থাৎ বৈশু, তারপরে সাংগ্রাই এবং বিজু, বৈশু সাংগ্রাই বিজু, এই তিনটাকে একত্রে বলা হয় বৈশাখী। তাহলে বলা হতে পারে যে নিম্নের, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে নিম্নের কোন 3টি উৎসব নিয়ে বলা হয় এই বৈশাখী উৎসবটি গঠিত? তখন অপশনে সবগুলি হবে, অর্থাৎ সাংগ্রাই, বিজু এবং বৈশু, এই তিনটাকে নিয়ে হচ্ছে বৈশাখী। তারপর বলা হতে পারে যে মারমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সাংগ্রাই কখন কি উপলক্ষে পালিত হয়? উত্তর হচ্ছে বাংলা নববর্ষ উপলক্ষে। তারপর এভাবে আসতে পারে কিন্তু প্রশ্ন, এখানে বিজু কাদের ধর্মীয় উৎসব, বৈশু কাদের ধর্মীয় উৎসব, এভাবেও প্রশ্ন আসতে পারে। তাই এটা 8 নম্বর প্রশ্নের এই ব্যাখ্যাটুকু খুবই গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? উত্তর হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তারপর 10 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনায় সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে? 25 নং অনুচ্ছেদে। 25 নং অনুচ্ছেদে আমাদের পররাষ্ট্রনীতির কথা উল্লেখ রয়েছে। এখানে 25 নং অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতি, উন্নয়নে রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূলনীতিসমূহ উল্লেখ করা হয়েছে এই 25 নং অনুচ্ছেদে।
তারপর 11 নম্বর প্রশ্নে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে? গারো। তাহলে আমরা জানি যে মাতৃপ্রধান হচ্ছে বাংলাদেশের দুইটা জাতিগোষ্ঠী, একটা হচ্ছে গারো আর একটা হচ্ছে খাসিয়া। তো এই আর সবগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। তাহলে বাংলাদেশের দুটি হচ্ছে পরিবারের দুটি জাতিসত্তার হচ্ছে কি মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবার, একটা হচ্ছে গারো আর একটা হচ্ছে খাসিয়া, এবং এরা সম্পত্তির উত্তরাধিকারী হন মহিলারা এই মাতৃতান্ত্রিক পরিবারে। 12 নম্বর প্রশ্নে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? উত্তর হচ্ছে নির্বাহী বিভাগ। অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, যদিও তিনি বিচারিক কাজে অংশ নেন, তারপরটি নির্বাহী বিভাগের অন্তর্গত। তিনি বিচারিক কাজে অংশগ্রহণ করলেও তার বিভাগটি নির্বাহী বিভাগের অন্তর্গত। রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। তাহলে প্রশ্ন আসবে যে এই অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। তিনি সরকারের আইনগত উপদেষ্টা। তাহলে সরকারের আইনগত উপদেষ্টা হিসেবে কাজ করেন কে? উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিনি হচ্ছেন নির্বাহী বিভাগের কর্মকর্তা। তারপর 13 নম্বর প্রশ্ন বাংলাদেশের কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? উত্তর হচ্ছে হালদা নদী। এই চট্টগ্রামের হালদা নদী রুই, কাতলা, মৃগেল, বালি বাইশ, এই যে রুই, কাতলা, মৃগেল, বালি মাছ ইত্যাদি কার্প জাতীয় মাছের ডিম ও রেণু সংগ্রহের জন্য বিশ্বের অন্যতম প্রধান প্রাকৃতিক উৎস। এটি মাছের প্রাকৃতিক জিন ব্যাংক বলা হয়। তারপর বদ্বীপ পরিকল্পনা 2100 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? উত্তর হচ্ছে 6টি। তারপর বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান 2100-তে দুর্যোগ, ঝুঁকি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করে দেশকে 6টি ভৌগোলিক হটস্পটে ভাগ করা হয়েছে। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্যকে? উত্তর হচ্ছে রাজিয়া বানু। এই গ নাম্বারটা উত্তর হচ্ছে রাজিয়া বানু। এই গ নাম্বারটা রাজিয়া বানু হচ্ছে একমাত্র মহিলা সদস্য আমাদের সংবিধান প্রণয়ন কমিটির। 1972 সালে গঠিত 34 সদস্যের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য হিসেবে ছিলেন রাজিয়া বানু, বেগম রাজিয়া বানু। তিনি তৎকালীন জাতীয় পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন। 16 নম্বর প্রশ্নে কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? উত্তর হচ্ছে আব্দুল মতিন। এখানে হচ্ছে কি না, এটা হচ্ছে জামাল নজরুল, ডক্টর জামাল নজরুল হচ্ছে এটা। উত্তর হচ্ছে ডক্টর জামাল নজরুল। বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ অধ্যাপক জামাল নজরুল মহাবিশ্বের গ্রহ পরিণতি এবং কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেন। তার লেখা দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স, এটা নিয়ে লিখছে, এই গ্রন্থটি লিখছে কে? জামাল নজরুল স্যার। তারপর 17 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় কবে? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। এখানে বলা হয়েছে 7 মার্চ 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। তারপর বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ 2041 সালে শেষ হবে। তারপর প্রশ্নটি আমরা এখন দেখব। এখানে বলা হয়েছে বাংলাদেশের নবীনতম নদী কোনটি? উত্তর হচ্ছে বাংলাদেশের নবীনতম নদী যমুনা নদী। ভূতাত্ত্বিকদের মতে 1727 সালে ভয়াবহ ভূমিকম্প ও বন্যার ফলে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান যমুনা নদীর সৃষ্টি হয়। তাই যমুনা নদীকে বাংলাদেশের নবীনতম নদী বা ইয়ংগেস্ট নদী বলা হয়। তারপর 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে? বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে সোভিয়েত ইউনিয়ন। এই সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে। তারপর দ্য ফোর শেডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে? উত্তর হচ্ছে হারুনুর রশিদ। হারুনুর রশিদ লিখছেন হচ্ছে দ্য ফোর শেডোয়িং অফ বাংলাদেশ। তারপর 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হচ্ছে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় ছিলেন। 24 নম্বর প্রশ্নে বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? উত্তর হচ্ছে বাওয়াল ও মধুপুরের গড় হচ্ছে শালবৃক্ষের জন্য বিখ্যাত। তারপর 25 নম্বর প্রশ্নে জাতীয় সংসদ নির্বাচনে ভোটের উপস্থিতি হার কত? এটা অতটা ইম্পর্টেন্ট না। তারপর 26 নম্বর প্রশ্ন আমরা দেখব। এই যে 25 নম্বর প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ না, তাই আমরা এটা বাদ দিলাম। 26 নম্বর প্রশ্ন, এখানে বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
উত্তর হচ্ছে 95 নং অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ 95-1 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন। এখানে 95-1 নং অনুচ্ছেদে বলা হয়েছে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন, এটা 95-1 নং অনুচ্ছেদ। তারপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পেয়েছিল বা জয়লাভ করেছিল? উত্তর হচ্ছে 223টি। বাংলাদেশের সর্বোচ্চ জনশক্তি রপ্তানি করে কোন দেশে? উত্তর হচ্ছে সৌদি আরব। কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছে? উত্তর 5 জন। তারপর এটা এবার জন্য ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না। এখানে বলা হয়েছে বাংলাদেশের প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? উত্তর হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে। তার ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। তবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কবে? 1952 সালে। তারপর এই যে এখানে একটু আমরা পড়ে নিব, 1952 সালের 31 জানুয়ারি ঢাকার 12 লাইব্রেরিতে মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ঢাকার 12 লাইব্রেরিতে মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়। এর আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। তাহলে 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন কে? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বাংলাদেশের 72-1 নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বায়ন স্থগিত বা ভঙ্গ করার ক্ষমতার অধিকারী। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? উত্তর রাষ্ট্রপতি। আবার এভাবেও প্রশ্ন আসতে পারে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? উত্তর হচ্ছে 72-1 নং অনুচ্ছেদে। আবার এভাবেও প্রশ্ন আসতে পারে এই যে জাতীয় সংসদের অধিবেশনের আহ্বায়ন স্থগিত বা ভঙ্গ করার ক্ষমতা রাষ্ট্রপতির, এটি কত নং অনুচ্ছেদে রয়েছে? উত্তর হচ্ছে 72-1 নং অনুচ্ছেদ। তারপর 34 নম্বর প্রশ্নে বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে? 1974 সালে। তারপর এলিয়েন্স কোন দেশ যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপর 34 নম্বর প্রশ্নে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর হচ্ছে 3 নং, এটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 3 নং অনুচ্ছেদে বলা হয়েছে। খ নাম্বার উত্তর, খ নাম্বার প্রশ্ন। তারপর 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের প্রথম ব্যাট চালু হয় কবে? 1991 সাল। 38 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোড অফ রেকর্ড হিসেবে গণ্য করা হয়। উত্তর হচ্ছে কোড অফ রেকর্ড হিসেবে গণ্য করা হয় সুপ্রিম কোর্টকে। বাংলাদেশের মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? উত্তর হচ্ছে 8টি। সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ শেষ হয়েছে হচ্ছে জুলাই 20 থেকে জুন 2025 শেষ হয়েছে। তারপর অষ্টম পঞ্চবার্ষিকী 8টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে এবং সর্বশেষটার মেয়াদ শেষ হয়েছে জুন 2025। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবনের সংযুক্ত? বাংলাদেশের 5টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত, এই যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, এই 5টি জেলার সাথে সুন্দরবনের কানেকশন রয়েছে। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্গত ছিল? উত্তর হচ্ছে 2 নং সেক্টর। এই 2 নং সেক্টর থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে। এই সেক্টরের কমান্ডার প্রথমে ছিলেন মেজর খালেদ মোশাররফ, পরে ছিলেন TM হায়দার। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে খালেদ মোশাররফটা ইম্পর্টেন্ট, যে 2 নং সেক্টরের ক্যাপ্টেনকে খালেদ মোশাররফ। তারপরে 2 নং সেক্টর কোথায়? ঢাকাতে ছিল। মেজর ATM হায়দারও ছিলেন কিন্তু 2 নং সেক্টরের ATM হায়দার 2 নং সেক্টর কমান্ডার। দুইজন ছিলেন, মেজর খালেদ মোশাররফ এবং ATM হায়দার, 2 নং সেক্টর ঢাকা। তারপর প্রশ্নটি আমরা এখন দেখব যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় কতটি? উত্তর হচ্ছে 13,136টি। কিন্তু এটি আগে প্রশ্ন করার সময় ছিল এটা, কিন্তু বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, এবার আগে ছিল 13,136টি। প্রশ্নটি আমরা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, এটা অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন না।
পরে আমরা দেখি বাংলাদেশের সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? সরকারি কর্ম কমিশন 8 এপ্রিল 1972 সাল। তারপর ই-টিন চালু করা হয় কবে? ই-টিন চালু করা হয় 2013 সালে। 2013 সালে ই-টিন চালু হয়। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? উত্তর হচ্ছে 2012 সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়। 46 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? উত্তর ময়মনসিংহ জেলায়। এই ময়মনসিংহ জেলার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 50 মেগাওয়াট। এটা হচ্ছে ময়মনসিংহ জেলার সদর উপজেলার সুতিয়াখালীতে অবস্থিত। এই সুতিয়াখালীটা জায়গাটা মনে রাখবেন, আর 50 মেগাওয়াট এই কথাটি মনে রাখবেন। আর এটা হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত, এটা মনে রাখতে হবে। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা কোথায় অবস্থিত? বাংলাদেশের মৎস্য গবেষণা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল কি? ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হচ্ছে মিথেন। কোনটি বিচার বিভাগের কাজ নয়? বিচার বিভাগের কাজ নয় হচ্ছে সংবিধান প্রণয়ন করা। সংবিধান প্রণয়ন করা হচ্ছে আইনসভার কাজ। ভারতীয় তারপর হচ্ছে পারিবারিক আদালতের অধ্যাদেশ কত সালে জারি করা হয়? 1985 সালে। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? গণহত্যা জাদুঘর খুলনায় অবস্থিত। নবেরা আহমেদের পরিচয় কি হিসেবে? নবেরা আহমেদের পরিচয় ভাস্কর হিসেবে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। রাঙ্গামাটি হচ্ছে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া বা MPA ঘোষণা করা হয়েছে? উত্তর হচ্ছে এই সেন্ট মার্টিন এবং আশেপাশের এলাকাকে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরি বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? মণিপুরি হচ্ছে মৌলভীবাজার জেলায় বেশি বসবাস করে। তারপর বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হয়? ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছে 15 থেকে 21 জুন 2022 সালে। ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? 17 নভেম্বর 1999 সাল। বাংলাদেশ সংবিধানের রক্ষককে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ডু। পুন্ডু হচ্ছে বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম। বাংলাদেশের বৃহত্তম জেলা ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি দেওয়া হয়? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম 175 জনকে দেওয়া হয়। তারপরে লেট দেয়ার বি লাইট বিখ্যাত পরিচালনা করেন বিখ্যাত ছবিটি, এটা হচ্ছে জহির রায়হান। তারপর 67 নম্বর প্রশ্নে হচ্ছে কোন শাসকের আমলে বাংলা ভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে? মুসলিম শাসন আমলের সময়। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? উত্তর হচ্ছে ফাহিয়েন। যে চীনা পরিব্রাজক ফাহিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বা শাসনামলে 5ম শতকের শুরুতে বাংলাদেশ সহ ভারত ভ্রমণ করেন। বাংলাদেশের নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদে বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন? উত্তর হচ্ছে 102 নং অনুচ্ছেদ। তারপর 71 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সরকার পদ্ধতি কি? উত্তর হচ্ছে এককেন্দ্রিক। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক। তারপর 72 নম্বর, BSTI এর পূর্ণরূপ কি? BSTI এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ এবং আসাম। তারপর তমুদ্দুন মজলিসকে প্রতিষ্ঠা করেন তমুদ্দুন মজলিস আবুল কাশেম প্রতিষ্ঠা করেন। এই আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট যে আবুল কাশেম কোন বিভাগের শিক্ষক ছিলেন বা অধ্যাপক ছিলেন? পদার্থবিজ্ঞানের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই তমুদ্দুন মজলিস 1947 সালের 2 সেপ্টেম্বর গঠিত হয়। তারপর 75 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, আমার ভাইয়ের রক্তের আঙ্গনে 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? গানটি রচনা করেন আব্দুল গাফফার চৌধুরী, এবং এই আব্দুল গাফফার চৌধুরী কিন্তু এই গানটি রচনা করেন।
তো বন্ধুরা এই আপনাদের এই 300টি প্রশ্নের মধ্যে 75টি প্রশ্ন আজকে আপনাদেরকে দেখালাম। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, বাকি 75টি প্রশ্ন সহ বাকি প্রশ্নগুলো আগামী ভিডিওতে একটু পরে আপলোড দিব। এই ভিডিওটি দেখার পর আপনারা সেই ভিডিওটিও দেখে নেবেন। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত সাজেশন দিয়ে থাকি, পরীক্ষার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিপস দিয়ে থাকি। সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের চাকরি প্রাপ্তিতে এই চ্যানেলটি সহায়ক হবে। এছাড়াও এই ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।